চট্টগ্রাম বন্দরের দিকে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সমুদ্র তখন শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরেও অদ্ভুত এক টানটান উত্তেজনা। দূরের দিগন্তে একটি বিশাল ট্যাঙ্কার ধীরে ধীরে এগিয়ে আসছে, তার গায়ে সিঙ্গাপুরের পতাকা, ভেতরে হাজার হাজার টন ডিজেল। বন্দর কর্মকর্তারা দূরবীন হাতে দাঁড়িয়ে আছেন, নাবিকরা ডেকে উঠে তাকিয়ে আছে বাংলাদেশের উপকূলের দিকে। এই ট্যাঙ্কারের যাত্রা সহজ ছিল না। কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল উঠছিল, ড্রোনের গুঞ্জনে ভরে উঠেছিল উপসাগরের আকাশ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালী, সেই পথটি হঠাৎ করে হয়ে উঠেছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলরেখা। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, যদি এই পথ বন্ধ হয়ে যায়, যদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে কি থেমে যাবে বিশ্বের জ্বালানি প্রবাহ? এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিল বাংলাদেশও। কারণ দেশের রান্নার চুলা, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে আমদানি করা জ্বালানি। কিন্তু সেই উত্তাল সময়েই হঠাৎ করে ভেসে আসে একটি খবর, তেহরান থেকে, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামিনির পক্ষ থেকে একটি বার্তা, একটি আশ্বাস। বাংলাদেশের জ্বালানি জাহাজগুলো হরমুজ দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। এই ঘোষণার পর ঢাকার নীতি নির্ধারণী মহলে যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ে, কারণ যুদ্ধের ঝড়ের মাঝেও বাংলাদেশের জন্য খুলে গেল একটি নিরাপদ সমুদ্রপথ। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সরু জলপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছে যায়। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়েই চলাচল করে। এই কারণে বহু বিশ্লেষক হরমুজকে বলেন বিশ্ব অর্থনীতির জ্বালানি ধমনী। যদি এই ধমনীতে আঘাত লাগে, তাহলে তার প্রভাব পড়ে পুরো পৃথিবীতে। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন নতুন করে তীব্র হয়ে উঠল, তখন অনেকেই আশঙ্কা করেছিলেন এই পথ বন্ধ হয়ে যেতে পারে। ইরান বহুবার ইঙ্গিত দিয়েছিল, যদি তাদের উপর চাপ বাড়ানো হয়, তাহলে তারা হরমুজের নিরাপত্তা প্রশ্নে কঠোর পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক বাজারে আতঙ্ক সৃষ্টি করেছিল, কারণ হরমুজ বন্ধ হয়ে গেলে শুধু তেল নয়, গ্যাস, রাসায়নিক, শিল্প কাঁচামাল সবকিছুর সরবরাহেই ধাক্কা লাগবে, এবং সেই ধাক্কা সরাসরি এসে লাগবে এশিয়ার দেশগুলোতেও। বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এটি হতে পারত বড় সংকট। এই অনিশ্চয়তার মাঝেই ঢাকায় শুরু হয় নীরব কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের নীতি নির্ধারকরা বুঝতে পারছিলেন, যুদ্ধের আগুনে জড়িয়ে না পড়েও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু হয়। মূল প্রশ্ন ছিল একটি, বাংলাদেশের জ্বালানি জাহাজগুলো কি নিরাপদে হরমুজ দিয়ে চলাচল করতে পারবে? ইরানের পক্ষ থেকে যে বার্তা আসে, তা অনেককেই বিস্মিত করে। তেহরান জানায়, বাংলাদেশ যদি আগে ভাগে তাদের তেল ও এলএনজি জাহাজের তথ্য জানায়, তাহলে সেই জাহাজগুলোর নিরাপদ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। এই বার্তাটি শুধু একটি কূটনৈতিক আশ্বাস নয়, এটি ছিল একটি বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা। কারণ হরমুজের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই নির্ভর করে ইরানের সামরিক উপস্থিতির ওপর। মোজতবা খামিনির প্রশাসন সেই মুহূর্তে স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশের জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত করা হবে না। এই আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখা যায় খুব দ্রুত। সোমবার সকালে সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে একটি বিশাল ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায়। বন্দর এলাকায় তখন ব্যস্ততা, ক্রেন চলছে, পাইপলাইন প্রস্তুত করা হচ্ছে, নিরাপত্তা কর্মকর্তারা তদারকি করছেন। এই একটি জাহাজই দেশের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ বার্তা দেয়, সরবরাহ বন্ধ হয়নি। আরও বড় বিষয় হলো, এই সপ্তাহেই আরও 4টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজগুলোতে মোট প্রায় 1,20,000 টন ডিজেল আসবে। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী এই পরিমাণ জ্বালানি দিয়ে দেশের অন্তত 16 দিনের চাহিদা অনায়াসেই পূরণ করা সম্ভব। অর্থাৎ আতঙ্কের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত অনেকটাই কেটে গেছে। বাংলাদেশ সরকার শুধু বর্তমান সরবরাহের উপর নির্ভর করেনি। সম্ভাব্য সংকট মোকাবেলায় আগেভাগেই বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এপ্রিল মাসের চাহিদা মেটাতে প্রায় 3 লাখ টন ডিজেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কৌশলটির পেছনে একটি বড় চিন্তা কাজ করছে। বিশ্ববাজারে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে অন্তত দেশের ভেতরে সরবরাহ ব্যবস্থা যেন অচল হয়ে না পড়ে। এই কারণে জ্বালানি বিভাগ আগেভাগেই মজুদ বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। এই সংকটের সময়ে বাংলাদেশের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। এটি কেবল কূটনৈতিক বক্তব্য নয়, কারণ চীন বর্তমানে বিশ্বের অন্যতম বড় জ্বালানি বাণিজ্য কেন্দ্র। অন্যদিকে ভারতও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। এই বার্তাগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি বোঝায় যে আঞ্চলিক শক্তিগুলোও চায় না দক্ষিণ এশিয়ায় জ্বালানি সংকট তৈরি হোক।
সরকার বুঝতে পারছিল শুধু আন্তর্জাতিক সরবরাহ নিশ্চিত করলেই হবে না, দেশের ভেতরেও যেন কেউ সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। এ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। কেন্দ্রীয় এবং আঞ্চলিক পর্যায়ে বাজার পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপগুলো দেখায় সরকার পরিস্থিতিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। তেহরানের রাত ধীরে ধীরে আরও গভীর হয়ে আসে। একটি নীরব কক্ষে বসে মোজতবা খামেনি সামনে রাখা মানচিত্রের দিকে তাকিয়ে আছেন। সেই মানচিত্রে পারস্য উপসাগরের নীল জলরেখা, হরমুজ প্রণালীর সরু পথ এবং উপসাগরের তেল ক্ষেত্রগুলো স্পষ্ট করে চিহ্নিত করা। কোথাও যুদ্ধ চলছে, কোথাও তেল স্থাপনায় আগুন জ্বলছে, কোথাও আতঙ্কে কাঁপছে আন্তর্জাতিক বাজার। এই উত্তাল সময়েই তার সামনে একটি ছোট রিপোর্ট এনে রাখা হয়। রিপোর্টে লেখা আছে যে বাংলাদেশের জ্বালানি বহনকারী জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে আসা একটি ট্যাঙ্কার ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মোস্তফা খামেনি কয়েক মুহূর্ত নীরবে বসে থাকেন, তারপর ধীরে মাথা নাড়েন। মধ্যপ্রাচ্যের রাজনীতি প্রায় কঠিন হিসেবের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই রাজনীতির ভেতরেও কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো শুধু কৌশল দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেগুলোর ভেতরে ইতিহাস, অনুভূতি এবং একটি নৈতিক অবস্থান কাজ করে। ইরান বহুবার বলেছে তারা নিজেদেরকে মজলুম মানুষের পাশে দাঁড়ানো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আর বাংলাদেশ এমন একটি দেশ যার জন্মই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। একটি জাতি যারা ১৯৭১ সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং যারা জানে দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য কি। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন ইরান ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এর ভেতর আছে এক ধরনের মানসিক আত্মীয়তা।